অন টাইম, কি বললাম? অন টাইম মানে সময় মতো। এ দিয়ে কি বাক্য বলতে পারি? কে পারে বলতে? হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, যারা আছো, যারা দেখছো, তারা কি করো, এইভাবে প্র্যাকটিসগুলো করো, অবশ্যই তোমরা শিখতে পারবে। আমার ছাত্র যেমন শিখতে পারছে, আমার বিশ্বাস তোমরাও শিখতে পারবে। কোথাও কোনো কিছু ভুল তোমাদের হবে না। আর যদি কোথাও ভুল হয়ে থাকে, তোমরা কি করে কমেন্ট বক্সে জানাও, আমি সেই বিষয়ে একটা ভিডিও তো অবশ্যই তোমাদের তৈরি করে দেবো। ওকে, চলো স্টার্ট করি। অন টাইম মানে সময় মতো। এই যে বাক্যটা সময় মতো কখন বলতে পারি? আমরা তো বলি সেই সময় মতো এসেছে, তাই না? বলতে পারি না? সেই সময় মতো কাজটা করে, সময় মতো কাজটা করে, তাই না? আবার বললাম ট্রেনটা সময় মতো কিন্তু এখানে পৌঁছিয়েছে, ঠিক না? তাহলে বলতে পারি এখানে সে সময় মতো এসেছে। কি বললাম? সে সময় মতো এসেছে। লিখে নাও বাক্যগুলো পাশে, বোর্ডে লিখবো না আমি। সে সময় মতো এসেছে, তার মানে কি বলতে পারি? হি কামস অন টাইম। হি কামস অন টাইম। হি কামস অন টাইম, সে সময় মতো এসেছে, তাই না? আমি সময় মতো পৌঁছিয়েছি, কি বলবো? আই হ্যাভ রিচড অন টাইম। সময় মতো পরীক্ষা শুরু হয়েছে, কি হবে? এই একটা লেখা হয়েছে তো, হ্যাঁ, আমি একটা লিখে দিচ্ছি, বাবাকে মুখে বলছি, ঠিক আছে? সেগুলো ভালো করে বুঝে নাও, সেগুলো বাড়ি গিয়ে এই ধরনের প্র্যাকটিস করবা। বলো সে পরীক্ষা সময় মতো শুরু হয়েছে, কি বলবো? এক্সাম হ্যাঁ স্টার্টেড যদি বলি তাহলে পাস্ট টেন্সে হয়ে গেল, তাই না? শুরু হয়েছিল বলে চলে গেল ব্যাপারটা। তাহলে বললাম পরীক্ষা শুরু হয়েছিল সময় মতো, তাহলে এক্সাম স্টার্টেড অন টাইম। এবার প্রশ্ন হলো এখানে দেখো, যদি বলি এই বাক্যের মধ্যে পরীক্ষা শুরু হয়েছিল, দেখো হওয়া কথাটা উজ্জ্ব আছে এর মধ্যে, হ্যাঁ কিনা? যার সঙ্গে হওয়া কথা উজ্জ্ব থাকবে, যার সঙ্গে হওয়া কথা উজ্জ্ব থাকবে, মনে করো সেই বাক্যটা কখনো ভার্ব দিয়ে হতে পারে না, তার মধ্যে বি ভার্ব অবশ্যই আনতে হবে। এক্সাম ইজ স্টার্টেড অথবা হ্যাজ বিন স্টার্টেড অন টাইম, মনে থাকবে? তাহলে লিখে নাও ওটা। এক্সাম EXAM, এক্সাম ইজ স্টার্টেড, শুরু হয়েছে, ইজ স্টার্টেড অন টাইম। এক্সাম শুরু হয়েছে অন টাইম মানে সময় মতো, ঠিক আছে? আবার বলতে পারি হি কামস অন টাইম, সে সময় মতো আসে বা আসে। আর যদি বলে এসেছে, দেখো এছি, এছো, এছে, যার সঙ্গে কথাটা বাংলা উচ্চারণ করব ভালো করে। আমি টেন্সে ঢুকে যাচ্ছি কিন্তু, যা আমরা শিখেছিলাম কিন্তু এটা পারফেক্ট টেন্সে। এছি, এছো, এছে, যার সঙ্গে উচ্চারণে এই শব্দটা থাকবে বাংলা, সেটা কখনোই অন্য টেন্সে হতে পারে না, পারফেক্ট টেন্সে হবে সেটা সবসময়। ইজ ইট ক্লিয়ার? তার মানে এটা আমরা যখন বলবো সে সময় মতো আসে, তখন হি কামস অন টাইম। যদি বলি সে এসেছে, হি হ্যাজ কাম। কি বলবো আমরা? হি হ্যাজ কাম অন টাইম, তখন বলবো। আবার এক্সাম শুরু হয়েছে, দেখো একটা বাক্য দেখান তো কত রকম চলে যাচ্ছে। পরীক্ষা শুরু হয়েছে সময় মতো, শুরু, পরীক্ষা শুরু হয়ে গেছে, কি বললাম? পরীক্ষা শুরু হয়ে গেছে, তাহলে এক্সাম ইজ স্টার্টেড অন টাইম। পরীক্ষা শুরু হয় অন টাইম, বললাম হয় যখন বলছি তখন হলো অন টাইম। হয়ে গেছে বললাম, কি বলবো তখন আমরা? এক্সাম, এইখানে যা কিছু হবে এখানে, এক্সাম হ্যাজ বিন স্টার্টেড, পরীক্ষা শুরু হয়ে গেছে অন টাইম। বোঝা গেল? কি বললাম? শুরু হয়ে গেছে যখন বললাম তখন কি বললাম? এক্সাম হ্যাজ বিন স্টার্টেড অন টাইম, পরীক্ষা শুরু হয়েছিল। কিচ্ছু না, আমি বাংলা বলছি আলাদা, সব একটা খানি এখানে শব্দ চেঞ্জ করছি, মানে চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু। এক্সাম ওয়াজ স্টার্টেড, বাংলা বললাম পরীক্ষা শুরু হয়ে গেছিল সময় মতো, শুরু হয়ে গেছিল, তখন সেটা হয়ে যাবে তখন হ্যাড বিন। তাহলে আমার স্টার্টেড অন টাইম, বললাম শুরু হবে সময় মতো, বললাম শুরু হবে। তাহলে আমরা তো কথা বলি একটা কথার একটা মতো ক্রিয়া চেঞ্জ করি, টেন্স পাল্টে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? বাক্যের স্ট্রাকচার কিন্তু পাল্টাচ্ছে না, ঠিক কিনা? তাহলে আমার খাঁচা কিন্তু একটাই,
এখানে কখনো বুলবুলি রাখছি, কখনো ময়না রাখছি, তাই না? তুই তো পায়রা ধরিস, আর পায়রা ধরিস, তোকে পায়রা পিছনে শুরু কোথায় কোথায় পায়রা ধরতো, পাখি ধরতো। ও মাছ, আচ্ছা। দেখ এখানে কি বলছি, দেখ শুরু হয়ে যাবে, যে এখন বললাম শুরু হবে, বললাম ভালো করে শোন, শুরু হবে বললাম, যেই বললাম হবে এইখানটা চেঞ্জ করলাম, উইল বি হলো, উইল বি। বোঝা গেল কি বললাম? আমি যে ধরনের বুঝিয়ে যাচ্ছি এই ধরনের বাক্য করে আনতে হয় বাড়ির থেকে। বোঝা গেল? ভুল হোক, সব ভুল হয়ে যাক, টোটাল ভুল হয়ে যাক, আমি ওই জন্য বলছি আমার আগে 2-3 দিন আগে খাতা দিয়ে যাবি আমার কাছে, আমি খাতাগুলো চেক করে রাখবো, ভালো করে দেখে দেবো। বুঝে গেল? কোথায় ভুল হচ্ছে লাল কালার সেখানে আমি মার্ক করে দেবো। ফলে হবে কি, 10টা ভুল হলে 10টাতে ঠিক করে দিলাম, 10টা শিখে গেলি, আপডেট হয়ে গেলি, হ্যাঁ কি না? আচ্ছা, আমি যেহেতু একজন টিউটর, সেই ক্ষেত্রে সবাইকে আমি তুই মুই করে কথা বলি। এখানে সবাই তোমাদেরকে তুমি বলে বলছি, ঠিক আছে? কিন্তু এখানে তোমার তুই বলছি, তোমার কিছু মনে করো না, ডোন্ট মাইন্ড, ওকে? এখানে দেখো উইল বি, এবার বলা শুরু হয়ে যাবে, কথাটা শুরু হবে না বলে বলা শুরু হয়ে যাবে, পাল্টে গেল কিন্তু, তাই না? শুরু হয়ে যাবে, কারণ দেখো এখানে কিছু হলো না, উইল হ্যাভ বিন স্টার্টেড, হ্যাভ বিন খালি শুরু, এখানে দেখো শুধু এই জায়গাটা চেঞ্জ করলাম, উইল হ্যাভ বিন স্টার্টেড। তাহলে স্পোকেন শিখতে কি আহামরি কিছু লাগে? আমার তো মনে কিছু লাগে না। যারা যারা বলো যে স্পোকেন নাকি গামার লাগে না, ওরা এক একটা কি বলবো বড় বড় ডামাট মানকার লোকজন, যারা গামার লাগে না। গামার ছাড়া কিছু হয় নাকি? বাংলা যা কথা বলি গামার ছাড়া হয় কখনো? সম্ভব নয়। সবকিছুর মধ্যে গামার আছে, অত আমরা যা উচ্চারণ করি সেই উচ্চারণের মধ্যে গামারটা লুকিয়ে থাকে, ব্যবহার করার সময় সেটা বলি না, ঠিক না? সেই ইংরেজি ক্ষেত্রে তাই, যা বলছি সেটা যদি ট্রান্সলেশন করো দেখবা স্পোকেন একাই হয়ে গেছে, আপডেট একাই হয়ে গেছে। তাহলে একটা এখানে আমরা প্রথম কি শিখেছিলাম, হি কামস অন টাইম, বললাম কি বললাম? তাহলে এই বাক্যটা সময় মতো আমরা এইভাবে লিখতে পারি। তার মানে এই একটা শব্দ অন টাইম যেই বললাম, তখন দেখবা সমস্ত কিছু হয়ে গেল সময় মতো। আবার যখন বললো না দ্য ট্রেন ইজ কামিং ইন টাইম, ইন টাইম, তার মানে কি বলে সময়ে ট্রেনটা আসছে, সময় মতো হচ্ছে না, কিন্তু সময়ে ট্রেনটা আসছে। মানেটা কি? তার 5টা 10-এ ট্রেনটা ছিল, 5টা 10-এর মধ্যে ঢুকবে, 5টা 10 পার করবে না। বলতে পারলাম? তো আজ পর্যন্ত এরকম হয়নি যে 5টা 10-এর ট্রেন 5টা 10-এই ঢুকলো, 2 মিনিট লেট করলে করে, ঠিক কিনা? সুতরাং সেখানে দেখা যাচ্ছে কি, দেখো যে এখানে সেক্ষেত্রে যখন আমরা বলি কাউকে তখন অন টাইম বলি আমরা, কিন্তু ট্রেন বা বাসের সময় যখন আমরা বলবো কাউকে, কথা বলবো যখন বা লিখবো খাতায়, তখন কিন্তু আমরা কি লিখবো? ইন টাইম। মনে থাকবে? আর একটা জিনিস মাথা ঢুকিয়ে রাখো, সরকারি যত রকম অফিস আছে সমস্ত অফিসের ছুটির টাইম অন দেওয়া হয়। কি দেওয়া হয়? অন দেওয়া হয়। যে কোনো অফিস, আর শুধুমাত্র ব্যাংক, সিনেমা হল এই দুটো সময়, আর কি হতে পারে প্লেন যে ওঠানামা করে, এই সময়টা একদম অন টাইমে হয়। 5টা বা ট্রেন ছাড়ছে যখন অন টাইমে হয়, কিন্তু যখন পৌঁছাবে সেটা কিন্তু অন টাইমে হচ্ছে না, হচ্ছে কি 2 মিনিট লেটও হতে পারে। কিন্তু যে কোনো অফিস ছুটি, 4টে 5-এ ছুটি, যে কাজ করছে ফাইল হাতে নিয়েছে স্যার, হয়ে করবে না, না আমার কালকে আসবেন। ছুটি মানে অফিসের কাজ মানে কিন্তু তখন 13 বেলা হয়ে গেল পুরোটা, কিন্তু ছুটি মানে ছুটি। একটা স্যার লিখছে অঙ্কন, এই একখানা শব্দ হয়তো দেখা গেল 20 লিখলে উত্তরটা হয়ে যায়, অ্যান্সার হয়ে যায়, টং করে বেজে গেল, থাক পরের দিন করে নিচ্ছি আবার, ঠিক কিনা? মানে তার ছুটিটা কিন্তু অন টাইমে, এন্ট্রি নিচ্ছে কিন্তু অন টাইমে না। স্যার ঢুকার সময় হয়তো ছিল 11টায় ক্লাস, কোনো স্যার বলতে পারবো না 11টার মধ্যে ঢুকে পড়ছে। সে যে ঢোকে সে তো পাঞ্চুয়াল না, ভদ্রলোক, পাওয়া মুশকিল। সে কিন্তু 11টার সময় কি করছে, 11:05 বেজে যাচ্ছে, 2 বেজে যাচ্ছে, ঠিক কিনা? তার এন্ট্রি হচ্ছে কিন্তু কি ইন টাইমের মধ্যে, ঠিক আছে? অথবা অ্যাটে হচ্ছে, ইনেও হচ্ছে না, 11টার মধ্যেই কিন্তু হচ্ছে না, অ্যাটে হচ্ছে, নাগাদ কাজ করছে। যখন নাগাদ মনের মধ্যে যখন নাগাদ কাজ করবে, নাগাদ 11টা নাগাদ, 5টা নাগাদ, 6টা নাগাদ, তখন যেই নাগাদ কাজটা করবে তখন আমরা কি করবো? অ্যাট লিখবো। যখন সময় বলো 5টার মধ্যে, তখন কি লিখবো আমরা? ইন ব্যবহার করব। আর 5টা মানে 5টাই, 1 মিনিট আগেও না পরেও না, তখন সেটা কি করবো আমরা? অন ব্যবহার করবো।
ক্লিয়ার? চলো পরেরটা। সংসার গুছিয়েছিল কে? এখানে সে মুছার টাকা লেবু তাই। পরেরটা উদ্দেশ্য দেখো অন হয়ে গেল। এবার উদ্দেশ্যে আছে, কি করে করবো? উদ্দেশ্যে কি? উদ্দেশ্যে বলো, উদ্দেশ্যে বাক্য বলো, কে পারবে? অন পারপাস মানে উদ্দেশ্যে, অনের আগে লিখে দাও নো পারপাস মানে বিনা উদ্দেশ্যে। তাহলে অন পারপাস যদি উদ্দেশ্যে হয়, এখানে উদ্দেশ্য অনটাকে এটাকে এনটাকে উল্টো করে দাও, নো পারপাস মানে বিনা কারণে। ঠিক আছে? আমি যদি বলি আচ্ছা হি, আচ্ছা প্রেজেন্ট হিয়ার অন পারপাস। দেখো হি প্রেজেন্ট হিয়ার, সে এখানে উপস্থিত হয়েছে। দেখে নাও উত্তরটা। হি প্রেজেন্ট, প্রেজেন্ট বানানটা ওই আগে যা ছিল প্রেজেন্ট ওই একই বানান কিন্তু, PRESENT। হ্যাঁ, হি প্রেজেন্ট হিয়ার অন পারপাস, সে কোনো উদ্দেশ্যে এখানে কিন্তু এসছে, কোনো একটা উদ্দেশ্যে এখানে এসছে। তাহলে কোনো একটা কারণে বা কোনো একটা উদ্দেশ্যে এখানে এসছে। আবার যদি বলি এখানে হি প্রেজেন্ট হিয়ার নো পারপাস, কি বললাম? নো পারপাস, তাহলে বিনা কারণে এসছে। যেই বললাম হি প্রেজেন্ট হিয়ার অন পারপাস, যেই বললাম অন পারপাস, তাহলে কোনো একটা কারণে সে, কোনো একটা উদ্দেশ্যে সে এখানে এসছে। বোঝা গেল? হি প্রেজেন্ট হিয়ার, ভালো করে বুঝে নেওয়া যায় এটা কিন্তু একটা শব্দের মধ্যে ঘুরে ফেলা করছি। হি প্রেজেন্ট হিয়ার অন পারপাস, তার মানে কোনো একটা উদ্দেশ্যে সে এখানে এসছে, তার মানে তার উদ্দেশ্যটা বোঝানো গেল। কিন্তু উদ্দেশ্যটা যদি কি বোঝায় বলা হলো না, কিছু টাকা ধার করা কারণে এখানে এসছে। বললাম টাকা ধার করার কারণে এসছে, কারণে ধার করার একটা শব্দ মনে রাখো, করার। তাহলে করার, দেখো ধার, ভালো করে বোঝো ইংরেজি কিভাবে তৈরি হচ্ছে, ধার করার। এই র আছে মানে কিন্তু অফ, সারা জীবন মনে রাখবে। র আছে মানে, র আছে মানে অফ। কি করা? ধার করা। তাহলে ধার করা ইংরেজি কি? ধার করা ইংরেজি বড়। ইংরেজি কি? বড়, BORROW, বড়। তাহলে দেখো এখানে দেখো অফ বড়। এইবার দেখো বড়, মাথায় ঢুকে নাও, প্রিপজিশনের পরে যদি কখনো ভার্ব চলে আসে, ভালো করে দেখবি, আমি যা বলছি মুখ দিয়ে শুনবি কি বলছি। প্রিপজিশন লিখে বলেছি, অফ লিখে ফেলেছি আমি, এরপরে আমি না ভার্ব বসিয়ে ফেলেছি, যে কোনো কারণে ভার্ব বসিয়ে ফেলেছি, দরকার আমার সেন্টেন্সের মধ্যে। তখন মাথায় রাখবো ইংরেজি তৈরি হচ্ছে কিভাবে। এই যে বড়টা হলো, এটা তো ভার্ব, ধার করা, করা মানে তো ভার্ব হয়। যখনই ভার্ব চলে গেলে সঙ্গে সঙ্গে কি করবো আমরা, সেটার সঙ্গে আইএনজি করে দেবো। কি করে দেবো? আইএনজি। তাহলে কি হলো? বরোয়িং। কি হলো? বরোয়িং। কি ধার করতে? টাকা, মানি, MONEY। তাহলে দেখো এখানে দেখো, সেখানে বললাম হি প্রেজেন্ট হিয়ার, সে এখানে উপস্থিত হয়েছে অন পারপাস, উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? অফ বরোয়িং মানি, টাকা ধার করার উদ্দেশ্যে এসেছে জায়গাটায়। তাহলে আমাকে দেখো পৃথিবীতে চির সত্য কাজ হলো যেটা হলো, বাক্যের একটা সাবজেক্ট থাকবে। ঠিক আছে? কি বললাম? এটা সত্য কথা, এর বিপরীত কোথাও কিছু হবে না। সাবজেক্টের পরেই, অন্য কোথাও নয়, পরেই কিন্তু ভার্ব আছে। দেখো ভার্ব হলো, সেই বাক্যে কর্ম থাকতেও পারে নাও পারে, কর্ম থাকতেও পারে নাও পারে। আচ্ছা হিয়ার, এখানে এটা অ্যাডভার্ব, এটা হলো কি প্লেস অফ অ্যাডভার্ব, মানে একটা স্থানের কথা বলছি, এখানে এসেছে। তাহলে কর্ম এখানে দেখতে নেই এখানে, কারণ প্রেজেন্ট অকর্মক্রিয়া, এই কখনো কর্ম হয় না। গো, প্রেজেন্ট, তারপরে তোমার ফিল, এসব কখনো কর্ম হয় না। ঠিক আছে? তাহলে হি প্রেজেন্ট হিয়ার, সে এখানে উপস্থিত হয়েছে অন পারপাস, অর্থাৎ অন পারপাস, উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? অফ বরোয়িং মানি, টাকা ধার করার উদ্দেশ্যে।
তুমি এইটা থেকে আরো 10টা বানাতে পারবা না, তাহলে তুমি কেমন ছাত্র? নিমন্ত্রণ করার উদ্দেশ্যে এসছে, হতে পারে না বাক্যটা? হি প্রেজেন্ট হিয়ার, প্রেজেন্ট কঠিন কঠিন মনে হচ্ছে, বাদ দে, প্রেজেন্ট লিখতে হবে না, লিখতে হবে না প্রেজেন্ট। হি কামস হিয়ার করে দে, হি কামস হিয়ার, সে এখানে এসেছে অন পারপাস। পারপাস কি করার উদ্দেশ্যে? নেমন্তন্ন করার উদ্দেশ্যে। তাহলে যা লিখবো এখানে, এখানে যা লিখবো তখন অফ, মানে এই জায়গাটায় বসবে, অফ ইনভাইটিং মি, ইনভাইটিং মি বা আস, যা খুশি লিখলাম। আবার একটা জিনিস দেখো ভালো করে, খুব কঠিন জায়গা কিন্তু, সহজটা করে নিলে সহজ হবে। এটা তো ভার্ব, ঠিক কিনা? এটা তো ভার্ব। ভার্ব মানে মনে রাখতে হবে ভার্ব দুই প্রকার, একটা হলো ট্রান্সিটিভ ভার্ব, একটা হলো ইনট্রান্সিটিভ ভার্ব। মানে একটা হলো সকর্মক্রিয়া, একটা হলো অকর্মক্রিয়া। যেটা অকর্মক্রিয়া তার কর্ম লাগে না, তার কর্ম লাগে না। যেটা সকর্মক্রিয়া তার কর্ম লিখতেই হবে, কর্ম যদি না লেখো ভুল হয়ে যাবে। সেই কর্মের জায়গায় মনে হচ্ছে কি লিখবো সমস্যা। যদি ব্যক্তি হয় তাহলে ইউ লিখে দেবা, আর যদি বস্তু হয় তাহলে ইট লিখে দেবা, ব্যাস কমপ্লিট, আর কিছু করতে হবে না। তাহলে ইনভাইট তো কাউকে করতে হয় না, হ্যাঁ কি না? এখানে আমাকে না বোঝাই, কাউকে তো বোঝাতে হবে এখানে, ঠিক আছে? কাউকে তো বোঝাতে হবেই, সুতরাং তোমাকে এখানে কর্ম লাগাতে হবে। ইনভাইট করতে গেলে কাউকে দরকার হয়, হাওয়ার মধ্যে ইনভাইট করা যায় না, যাই কি? হে সূর্য আমার বাড়িতে এসো, তাও তো কাউকে ডাকছি আমরা, ঠিক কিনা? সুতরাং তোমাকে কিন্তু এইখানে, আমি এতটা ডিপতে যাচ্ছি না, যারা পারবি লিখতে বাক্যগুলো করে দেখাবি, আমি অবশ্যই দেখে দেবো, ওকে? প্রশ্ন হলো দেখো, যখন তোরা অ্যাপ্লিকেশন লিখবি, এই বাক্যটা কি করে এর মধ্যে ঢুকাবি? দেখ, ধর তুই কোনো একটা স্কুলে গেছিস, কোনো একটা প্রজেক্ট জমা দিয়েছিস, কোনো একটা প্রজেক্টের জিনিসপত্র দরকার, স্যারের কাছে অ্যাপ্লিকেশন লিখছিস। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, কি উদ্দেশ্যে রিকোয়েস্ট করছিস? অন পারপাস অফ কালেক্টিং সাম ম্যাটেরিয়াল বা স্টাডি ম্যাটেরিয়াল অফ যে কোনো সাবজেক্ট লিখে দিলাম, ওই সাবজেক্টের, বা অন দ্য সাবজেক্ট লিখে দিলাম, ঠিক আছে? কি বললাম? তাহলে দেখো আমার কিন্তু ছিল বাক্য এই জায়গায় ছিল, সেখান থেকে কিন্তু আমি এখানে বাক্য নিয়ে আসছি, বুঝতে পারছিস কি বললাম? তার মানে বোঝা যাচ্ছে কি, দেখো বাক্যের মধ্যে মাথা রাখবা, বাক্যের কর্তা কর্ম, মানে এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা ছিল সত্য কথা, এর বাইরে কখনো কিছু বসবে না। বাকি যা কিছু আছে সবের পরে বসবে। কোথায়? পরে বসবে। যা কিছু আছে, বোঝা গেল কি বললাম? তারপরে বসবে, ওকে? সুতরাং এই তিনটে শব্দ মাথায় রাখবা। যে তিনটে শব্দ তুমি একটা বাক্য দিয়েছে, বাক্যটাকে ভালো করে ভাঙবা, ভেঙে নেওয়ার পরে দেখবা কর্তাটাকে বের করে ফেললে, ভার্বটাকে বের করে ফেললে, বাকি যা আছে মনে রাখবা সেটা কোথায় লিখতে হবে? শেষে লিখতে হবে। যদি শেষে লিখতে গিয়ে ভার্ব চলে আসে, সেই ভার্ব মনে রাখবা কখনো একা বসতে পারে না, সেই ভার্ব কখনো একা বসতে পারে না। সেই ভার্ব করতে গেলে টু দিয়ে বলেছিলাম, টু যদি উদ্দেশ্যে বোঝায় তাহলে টু দিয়ে ব্যবহার করতে হবে। আর যদি দেখা গেল কোনো পারপাস বা কোনো দেখা গেল তার সঙ্গে তে যুক্ত হয়ে যাবে, টু দিয়ে কাজ করবো, বা দেখা গেল সেটা হচ্ছে না, তাহলে কোনো জন্য ব্যবহার হয়ে যাচ্ছে ব্যাপারটা, তখন তার আগে আইনজি ব্যবহার করে দেবো, ভাবের সাথে আইনজি করে তার আগে ফল লাগিয়ে দেবো। আবার যদি এখানে অন পারপাস না দেখে কেবল আমি অন পারপাস লিখবো কেন? আপনি যা বলছেন তা চলবো কেন? আমি আমার মতো করবো, করতেই পারো, এখানে এত কিছু লেখার দরকার নেই। এই যে অন পারপাস লিখতে পারলাম না, কেউ লিখতে নাই পারে, এখানে লিখে দাও খালি ফর ইনভাইটিং মি, ফর ইনভাইটিং মি, আমাকে নিমন্ত্রণ করার জন্য এসছে, হবে না? হবে না? তাহলে এর সঙ্গে তাহলে পার্থক্যের কি হলো? এটা হলো প্রাইমারি স্কুলের লেখা, আর এটা হলো স্মার্ট লেখা, এই পার্থক্য হলো। বুঝা গেল কি বললাম? এটা এই যে এইগুলো যারা লিখবে তারা এটা স্মার্টলি লিখবে, তারা একটু, তখন যে খাওয়া দেখবে যে স্যার দেখবেন, তখন বলবেন না ছেলেটা স্মার্ট আছে, অনেক কিছু জানে। আর এটা যখন লিখবে না, সেও জানে না, জানে তো অত ডিপলি জানে না, এই হলো পার্থক্য, ঠিক আছে? তুই একটা চিঠি লিখছিস, আমাকে লিখছি, ও একটা লিখছে, চিঠি সমস্ত কিছু ভার্ব সব একই আছে, কোথাও কাটতে পারছি না, কিন্তু চিঠির স্ট্যান্ডার্ড নির্ভর করে কারোর উপরে, শব্দ প্রয়োগের উপরে করা যাবে, ঠিক আছে? কি বললাম? কে কোন শব্দটা কিভাবে পাঁচ খরচের মধ্যে, তার উপর নির্ভর করে, হলো? তাহলে এইটুকু গেল এই জায়গাটায়, এত কিছু বোঝানোর দরকার ছিল না। তবে তোরা তো অনেকে ভালো আছিস, আশা করি পরের দিন ভালো রেজাল্ট পাবো ওদের কাছ থেকে। আচ্ছা, আমার উদ্দেশ্যে আর কিছু বল, কিছু আছে নাকি বলো? তার কোনো ধান্দা আছে বললাম, আছে না?
তা না? তার কোনো ধান্দা আছে? তার কোনো ধান্দা আছে, ধান্দা আছে। এই বাক্যটায় ধান্দা ফান্দা এত কিছু রয়েছে, ইংরেজি যাই না, জানার দরকার নেই। ভালো কথা, জানার দরকার নেই। আমি যেটুকু জানি ওটুকু কাজ করব। তাহলে কি করব? দেখো, হি মাস্ট বি অন পারপাস। আর ধান্দা মানে তো উদ্দেশ্য, না? হ্যাঁ কি না? ঠিক কি না? বাংলাটাকে ভাঙবি, ওকে বাংলাটাকে ভেঙে দেখতে হবে বাংলাটাকে আরো কত নিচে নামা যাচ্ছে বাংলা থেকে, সেইভাবে ট্রান্সলেশন করে ইংরেজি হয়ে যাচ্ছে। তাহলে দেখো, হি মাস্ট বি অন পারপাস, অবশ্যই সে কোনো একটা উদ্দেশ্য দিয়ে সেখানে এসছে, তেমন ধান্দা আছে। তাহলে বলছি দেখ, বাংলাটাকে আগে ভাববি, বাংলা দেখতে ইংরেজি শেখার মূল রাস্তা হলো বাংলা যতদিন সহজ করতে পারবি, যত সহজ করতে পারবি তত ইংরাজি সহজ হয়ে যাবে। বাংলা যতদিন এবার ধান্দা ইংরেজি ডিকশনারি খুঁজলি, ধান্দা খুঁজে বেড়ালি, দেখবি অনেক বড় বড় শব্দ পাচ্ছিস, ততই শব্দ তো কাজে লাগবে না। লাগবে কি? লাগবে। তোর তো মাথা সবাই মাত্র মাধ্যমিক বা 9, 10 বা 6, 7 যারা পড়িস, তাদের রয়েছে 80 শব্দ, তাদের স্টক আছে। এই শব্দ আমার কাজ করতে হবে, স্মার্টলি লিখতে হবে। তার কাজ হলো এটাই, যে আমি বাংলাটাকে কত সহজেই করতে পারি। ওকে, হয়ে গেল। অপেক্ষা দিয়ে করো, এবার দেখি কেন পারো। একটা করে লিখছি তো মামুনি, ঠিক আছে। আজকে ক্লাসটা একটু বড় হবে, 2টো ক্লাস নেবো। হ্যাঁ, অপেক্ষায় আছি, তার জন্য অপেক্ষা করছিলাম। তার জন্য অপেক্ষা করা আলাদা জিনিস, আর অপেক্ষায় আছে, তাই না? অপেক্ষায় আছে, কি বলবো? ফোন করি তো, তাই না? ফোন করি না? কি করি? আমি হোল্ডে আছি বলি না? তার মানে কি অপেক্ষা করছি তো নিঃসন্দেহে। তাহলে দেখো, হি ইজ অন হোল্ড, সে অপেক্ষায় আছে। হি ইজ অন হোল্ড, সে অপেক্ষায় আছে। এত বড় কথা বলার কোনো দরকারই নেই। হি ইজ অন হোল্ড, সহজ কথা, সহজ ইংরাজি। এটাকে যদি ভাঙতাম কি হতো? সে কি করতো? আমি এটা ভাঙলে কি দেখো, এইটাকে মনে করলাম আমি এভাবে লিখবো না। দেখ, এত বড় এত সহজ বাক্যটা কঠিন কিভাবে হচ্ছে। তাহলে তোমার কি করতে হবে? হি ইজ AWAITING waiting for me on phone. তাহলে হি ইজ ওয়েটিং ফর মি অন ফোন, সে ফোনে আমার জন্য অপেক্ষা করছে। এত কিছু বলার সময় থাকবে কি? থাকবে না। এইটা হলো এইকেই বলে, দেখ ভালো করে শুনে রাখ, এটাকেই বলে হলো স্পোকেন, এটাকে বলে রিটেন। এটাকে লিখার ইংরেজি, এটাকে ভাঙলে এই জায়গায় পাবো আমরা। তা গ্লোবালাইজেশনের যুগ, স্পোকেন আর রিটেনের মধ্যে কোনো পার্থক্য নেই। তুই কোনো বই খুঁজে পাবি না, কোনো স্যার লেখাচ্ছে খুঁজে পাবি না 4 লাইন 5 লাইন পরে ফুল স্টপ, দেখবি 1.5 লাইন 1 লাইনে পরে ফুল স্টপ দিয়েছে। ঠিক কিনা বলো? সব এখন ছোট হয়ে যাচ্ছে দিন দিন। বোঝা গেল কি বললাম? একটা সময় ছিল তখন 5 লাইন 6 লাইন 10 লাইন 1 ফুল স্টপে একটা অ্যাপ্লিকেশন শেষ, এরকম করতে হতো। কিন্তু এখন সেটা নেই, এখন ছোট হয়ে আছে বিষয়টা। ঠিক আছে, কি বললাম? মধ্য কথা কি শিখলাম? যে যা লিখবো ঠিক লিখবো, ছোট হোক বাক্যটা। বুঝা গেল? আবার তো কি বললাম, দেখ ভালো করে। এটা আমি ধর, এটা এই কথাটা এইটুকু বলবো কেন? এটা একটা লেখা হয়েছে তো, তুই হয়েছে তো, এটাকে আরেকভাবে বলতে পারি আমরা। হি ইজ, দেখ ভালো করে বুঝবি, হি ইজ কোথায়? সে আছে কোথায়? at the door, সে দরজায় আছে। on hold, সে দরজায় অপেক্ষা করছে। তাহলে আমি কি করলাম? একেবারে শর্টকাট মাত্র আমাদের চলে আসলাম কিন্তু, ঠিক না? এখানের মধ্যে কিন্তু কোনো কিছু পাঁচ করে বড় কিছু ঢোকালাম না কিন্তু। আমার শুধু জ্ঞানটা আছে কি? ইজটা জ্ঞান আছে। তাহলে অ্যামিজার, এই ঘুমাস না, আমি শিখেছিলাম ইজ, একটা মাত্র ইজ শিখেছিলাম। এই ইজ দিয়েই কিন্তু আমি বাক্যটাকে কিন্তু আমি কি করছি? তীর মেরে দিচ্ছি কিন্তু।
তোমাকে জানতে হবে শর্টকাট বা বড় যা নয়, তোমাকে মাথায় রাখতে হবে যে ভারটাকে আমাকে চিনতে হবে। তার মানে আমি সে দরজায় আমার জন্য অপেক্ষা করছে, সে দেখো বললাম সে হি কর্তা পেয়ে সাবজেক্ট পেয়ে গেছি, অপেক্ষা করছে, তার মানে কি করতে অবস্থান করতে সে কোথাও, তাই না? অবস্থান মানে কারো কোনো কিছুর অবস্থান মানেও কিন্তু অ্যামিজার ওয়াজ হয়, বোঝা গেল? কোনো কিছুর অবস্থান মানে কিন্তু অ্যামিজার ওয়াজার। আমি রাস্তায় আছি, আই এম অন দ্য রোড, আই এম অন দ্য ওয়ে। তাহলে আমার অবস্থান কোথায়? রাস্তায় তো, তাই না? তাহলে দেখ একটা অ্যামিজারের ব্যবহার কিন্তু এতটা ডিপলি আছে। অর্থাৎ এখানে দেখ এই ইসটা কি করলো, এটা অবস্থান বলা আছে কোথায়? অ্যাট দ্য ডোর, দরজায়, অন হল। তাহলে আমরা এত কিছু, এটাও লিখে নাও, আমরা এত কিছু কিন্তু আমরা করতে পারি একটা সামান্য অ্যামিজারটা জেনে। কিন্তু বাবা হাই তুলে লাভ নেই, এই তো মুখে বলার সঙ্গে সঙ্গে হয়ে যাবে কথা। হি ইজ অ্যাট দ্য ডোর, ইট ওয়াজ কমন সেন্স। ডোর বানাম তো ক্লাস 5, 6, 3, 7 জানা উচিত, না? অন হোল্ড, এটা তো আগেই বললাম ঠুকে নিতে। বল লিখছো তো? লিখছো? আচ্ছা হলো। এবার দেখো সঠিক পথে, সঠিক পথে কি করব? অন ট্র্যাক। অন ট্র্যাক মানে সঠিক পথ। কি বলতে পারি? বলি না তোকে বল, কেউ কিছু করছিস কি না করছিস, তো বাড়ি থেকে অ্যাডভাইস তুই ঠিক আছিস, না? ঠিক পথে যাচ্ছিস, তুমি ঠিক পথে আছো, তুমি ঠিক আছো, তোমার পথটা ঠিক আছে, তুমি ঠিক দিকে যাচ্ছ। তাহলে কি বলবো? ইউ আর অন দ্য ট্র্যাক। তুমি ঠিকই আছো, তুমি ঠিক আছো, ইউ আর অন দ্য ট্র্যাক। বা অন ট্র্যাক বললেও অসুবিধা নাই, দা বললেও অসুবিধা নাই, তুমি ঠিক আছো মানে তুমি ঠিক পথে আছো। হি ইজ অন দ্য ট্র্যাক, সে সঠিক পথে আছে। এই পথ মানে কিন্তু রাস্তা নয়, কিন্তু মনে থাকবে কি বললাম, জীবনে চলার যে পথটা, সেই পথটা কিন্তু বলছে এখানে। কিন্তু বোঝা গেল কি বললাম? আর যদি আমি রাস্তায় বলতাম তাহলে কি বলতাম? ওয়ে বলতাম। কি বলতাম? ওয়ে বলতাম। এটা লেখা হয়েছে। তাহলে হি ইজ অন দ্য ট্র্যাক। আবার দেখো বলছে সে, আবার এই ট্র্যাক মানে তো রাস্তাও হয়, হয় কিনা? ঠিক কিনা? হয় কিনা? আমি বললাম না এটা তো জানি, আমি ট্র্যাকটা এখান থেকে ব্যবহার করব। তাহলে কি বলতে পারি আমরা? দেখো এটাকে তুই মনে করলাম এখান থেকে বড় করবো আমি বাক্যটাকে, তাহলে কি বলতে পারি? তারা সঠিক পথ দিয়ে এখানে ফিরছে, সঠিক পথ দিয়ে এখানে ফিরছে। দেখো পথ মানে তো, ট্র্যাক মানে তো পথ, তাই তো? ট্র্যাক মানে যদি পথ হয়, এটা যদি পথ হয়, সঠিক মানে কি? বলো বলো বলো, সঠিক মানে কি? ট্রু হতে পারে, রাইট হতে পারে, ঠিক আছে? ট্রু, TRUE, এটা কি বলছে? অ্যাডজেক্টিভ। এটা তো এর আগে বুঝতেই পারে। ট্রু ট্র্যাক, তাই না? ট্রু ট্র্যাক সঠিক পথ। আমি বলতেই পারি দে আর রিটার্নিং, তারা ফিরছে অন ট্রু ট্র্যাক, সঠিক পথ দিয়ে ফিরছে। আমি শিখেছি একটা, ভালো মাথায় রাখতে হবে, আমি শিখেছি একটা, কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফ্যাডজেক্টিভ ব্যবহার করে দিয়ে আমি কিন্তু ব্যাপারটাকে কিন্তু আমি বড় করে দিলাম, ঠিক আছে? মাথার মধ্যে ক্রিয়েটিভ জায়গা থাকতে হবে। ইংরেজি শিখতে গেলে ক্রিয়েটিভ জায়গা থাকতে হবে। যারা মুখস্থ করছে তারা গরুর মতো মুখস্থ করে যাচ্ছে, কাজ হবে না। কিন্তু তারা কি করতে হবে? ক্রিয়েটিভ, এটা নতুন একটা সৃষ্টি করবো, তৈরি করবো। এই জায়গাটায় কতটাই মুখস্থ করবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, বাড়িতে সবাইকে বলে দিচ্ছি, দেখ বাড়িতে সবারই ফোন আছে, হ্যাঁ? ফোনে ইউটিউবে ওই ডুক নাচ দেখতে হবে না। নাচ না দেখে কি করবা? কোন একটা শব্দ ধর, ভালো করে শোন, কোন একটা শব্দ তোর মনে হলো যে আমার ভালো লাগছে না, আনচান লাগছে, শরীরে অস্বস্তি লাগছে, সেই শব্দগুলো একটা খাতা করবি, একটা ভালো করে ভালো একটা কথা বলি, খাতা করবি একটা,
ওই দাম নেবে কত 50 টাকা 60 টাকা, অল্প ছোট মানে মাঝের সাইজে খাতা করবি একটা। যেই শব্দগুলো তোর মনে হচ্ছে এই শব্দগুলো অদ্ভুত শব্দ, আমার প্রয়োজন হয় মাঝে মাঝে বলা দরকার আছে, সেই শব্দগুলো কি করবি মনে আনচান লাগছে, এখানে লিখলি, পাশে যেটা হবে গুগল থেকে সার্চ করে শব্দটা পাশে লিখে রাখলি। তাহলে কি হলো, 1 মাস এই কাজ করলে, বহুদিন ভাববি 1 মাস এই কাজ করলে 1.5 মাসের সব মাথায় গিয়ে দেখবি তুই সব শব্দ জানিস যা আছে। তোর প্রতিদিন ঘুম থেকে উঠে একদম শুতে যাওয়া পর্যন্ত যা কথা বলা দরকার সমস্ত শব্দ জানা হয়ে গেছে। ফলে তুই কি হবে দেখবি, কথা চলতে ফিরতে যা কথা বলা দরকার তুই এমনি শব্দগুলো মাথা চলে আসবে তখন, এগুলো মুখস্থ করলে। অ্যাট প্রেজেন্ট যদি কোনো মানুষ শিখতে চাই, বেশি না 500 ওয়ার্ড জানলে তার হয়, কিন্তু আমরা প্রচুর জানি, ঠিক কিনা? কাজের সময় একটাও কিন্তু সাপ্লাই দেয় না, কারণ ব্যবহার করা নেই বলে। সুতরাং ব্যবহারটা তোমাকে জানতে হবে। চলো পরেরটা হয়েছে, এটা উপরে কি আছে, টপ আপ মানে কি ওপরে, ঠিক না? এবার দেখো, সে সবার উপরে, সে উপরে আছে, সবার উপরে, সবার উপরে। তাহলে সে মানে কি, এখানে ভাঙতে হবে। দেখো সে মানে কি, সে হয়, সে আছে, তার একটা অবস্থান তো। তাহলে সে হয় মানে হি ইজ, কি হলো, হি ইজ, সে হয় অন দা টপ অফ, সবার উপরে, হি ইজ অন দা টপ অফ। এইবার দেখ, এইটুকু তো শিখে গেলাম, কিন্তু কোথাও বেড়াতে গেছিস, তুই বললি আমরা পাহাড়ের উপরে আছি, কি বলবো? যে কোনো জায়গায় যখন বলবো এইখানে অপের পরে এই জায়গায় যুক্ত হবে, এই জায়গায় যুক্ত হবে। কিরকম, যে সে পাহাড়ের উপরে আছে, তাই না? তাহলে সে পাহাড়, হি ইজ অন দ্য টপ অফ হিল, তাই না? আমি ছাদের উপরে আছি, আই অ্যাম অন দ্য টপ অফ রুফ। আমি গাছের মাথার উপরে আছি, আই অ্যাম অন দ্য টপ অফ ট্রি। তাহলে শেখা ছিল একটা, বানিয়ে ফেলছি 1000টা কিন্তু আমরা, ঠিক আছে? এবার বললাম যে বিকাশ বা রঞ্জন বা সুজন, কেউ একজন তোমার বন্ধু বান্ধব হয়তো, সে বললো আমাদের সবার উপরে, মানে ফার্স্ট, তাই তো? সে ফার্স্ট, ফার্স্ট কথাটা বলতে আমাদের মাথায় ইগোতে পারছি, বলতে পারছি না, তাহলে কি বলবো, হি ইজ অন দ্য টপ অফ আস, মানে আমাদের সবার উপরে কিন্তু সে কে, সেই লোকটা, ঠিক না? কোন একটা গ্যাং, গ্যাংয়ের যে লোকজনগুলো আছে সে কি বলবে, গ্যাংয়ের তো মাথা আছে নিঃসন্দেহে, তাহলে কি হবে, মিস্টার অমক ইজ দ্য টপ অফ দ্য গ্যাং, গ্যাংয়ের সবার উপরে, ঠিক না? সেরকম স্কুলে যে মনিটর হয়, তার মনিটরকে স্কুলের ছাত্র শিক্ষা সবার উপরে হয়, কি বলবি? তখন তো বলবি ইউ আর অন দ্য টপ অফ আওয়ার, ইউ আর অন দ্য টপ অফ আস, ইউ আর অন দ্য টপ অফ আস, ইউ আর টপ অফ অন দ্য টপ অফ দ্য ক্লাস। আস বললে ভালো লাগবে না শুনতে, কি লিখতে হবে, ইউ আর দ্য টপ অফ, ইউ আর অন দ্য টপ অফ, ইউ আর অন দ্য টপ অফ দ্য ক্লাস, ক্লাসের সবার উপরে তুমি আছো। এইভাবে কিন্তু বাক্যগুলো তৈরি করবে। আমি ক্লু দিয়েই যাচ্ছি, কিন্তু বোঝা গেল কি বাক্য তৈরি করতে হবে। চলো পরেরটা, জ্বালানো আছে, তাই না? কি করব, এবার তুই তোদেরকে ভালো করে শোন, রিপোর্ট লিখে দিয়েছি, রিপোর্ট তোদের আসবে, রিপোর্টটা তোদেরকে রিপোর্ট লিখে দিয়েছে, যে রাইট এ রিপোর্ট অন এ ফায়ার মিসহ্যাপ ইন ইউর সিটি। কোন একটা অগ্নিসংযোগ হয়েছে তোমাদের এলাকায়, সেই বিষয়ে তুমি একটা রিপোর্ট তৈরি করো। তখন কি করবে, বাড়িটা আগুনে জ্বলছে, তাই বলবো না আমরা রিপোর্টের মধ্যে ঢুকাবো, ঠিক না, হ্যাঁ কি না? তাহলে বাড়িটা আগুনে জ্বলছে, তাহলে কি করবো, দ্য হাউস, দ্য হাউস ইজ অন ফায়ার,
দ্য হাউস ইজ অন ফায়ার, দ্য ফ্ল্যাট ইজ অন ফায়ার, ফ্ল্যাটটা আগুনে জ্বলছে। দোকান আগুনে জ্বলছে কি হবে? দ্য শপ ইজ অন ফায়ার। তারপরে বললাম গাছগুলো জ্বলছে কি হবে? দ্য ট্রিজ আর অন ফায়ার। তাহলে আমার শেখা কিন্তু একটা, সেখান থেকে আমি হারটা বানিয়ে নিচ্ছি। ওকে, কি বললাম? আচ্ছা, তারপরে দেখো কি আছে। একটু আস্তে আওয়াজ, আবার আস্তে আওয়াজ বলছি, সাইড করে আসো। অন দা ওয়ে মানে পথ, সে রাস্তায় আছে। অন দা ওয়ে মানে পথ, পথে আছে। তাহলে সে রাস্তায় আছে কি হবে? হি ইজ অন দা ওয়ে, সে রাস্তায়। তাহলে হি ইজ অন দা ওয়ে, সে রাস্তায় আছে। আবার বললাম সে রাস্তায় আছে, যখন বললাম আবার কি বললাম, কি রে কোথায় আছিস? ফোন করে বললাম আমি রাস্তায় আছি, তার মানে অপেক্ষা করছি। তারপর বললাম আমি রাস্তায় অপেক্ষা করছি, এত কিছু বলা দরকার নাই। আই অ্যাম অন দা ওয়ে, আই অ্যাম অন দা ওয়ে। তার মানে একটা শব্দের মধ্যে কতগুলো শব্দ এমনিতেই ঢুকে আছে। বোঝা গেল কি বললাম? এই হবে, চলো। তারপরে গার্ড, গার্ড কি হবে? দেখো গার্ড দিয়ে পারবো করতে, গার্ড দিয়ে বলো। ইন হসপিটাল, ইন হসপিটাল, হসপিটালে, তাই তো? হসপিটালে all the patient, all the patient, PATIENTS, সমস্ত রোগীগুলি আর অন গার্ড, গার্ডে থাকে। হসপিটালে, ইন দ্য হসপিটাল, এটুকু কাজ আলাদা। বাক্যের অতিরিক্ত অংশ লাস্টে দিলে ভুল হতো না। ঠিক আছে, কি বললাম? অল দ্য পেশেন্ট, এটা হলো সাবজেক্ট, আর হলো ভার্ব। সাবজেক্টের ভার্বটাই দিলাম এখানে, আর অন গার্ড দিলাম, বাক্য পরিপূর্ণ হয়ে গেল। তবে সমস্ত পেশেন্টগুলি হসপিটালে কি থাকে? গার্ডে থাকে, তাই না? আবার বললাম আমাদের বাইরে কিন্তু নাইট গার্ড থাকে, তাই না? তাহলে কি হবে? আওয়ার হাউস ইজ অন নাইট গার্ড। ফাঁকা সিকিউরিটি গার্ডটা আলাদা জিনিস, সেটা ঠিক আছে। ওকে, সিকিউরিটি গার্ড সেটা আলাদা জিনিস, এই গার্ডটা আলাদা জিনিস। সিকিউরিটি গার্ড, সিকিউরিটি গার্ড মানে কি? তোর তো নিজস্ব কিছু গার্ড থাকবে, সেগুলো সিকিউরিটি গার্ড বলছে না, তোর সিকিউরিটি হয়েছে এটাকে। হলো ব্যাপারটা বুঝতে পারলে? কি বললাম? আবার বললাম বাড়িটিতে কি আছে? পাহারা চলছে। বাড়িটি কি আছে? পাহারায় আছে। তাহলে বলতে পারি আওয়ার হাউস বা মাই হাউস ইজ অন গার্ড। আমার বাড়িতে কিন্তু পাহারা চলছে। বললাম আমার বাড়িতে পাহারা চলছে। মাই হাউস ইজ অন গার্ড। বলছি চলছে, কথাটা কন্টিনিউয়াস বলছি, কিন্তু কন্টিনিউয়াস বললেও যে পাহারা চলছে সেটা কি চলে যাচ্ছে? না, এটা তো নিত্য কাজের কথা না, নিত্য কাজ চলছে, তাই ইন্ডিপেন্ডেন্ট করতে হলো। বিভাগ ইন্ডিপেন্ডেন্ট, তাহলে মাই হাউস হয়, আমার বাড়িটা হয় গার্ডে, গার্ডের সতর্ক পাহারায় রয়েছে। হলো। আবার দেখো কি আছে? অন ডিউটি, এটা তো পাওয়া উচিত। অন ডিউটি কি বলবো? তিনি স্কুলের দায়িত্বে আছেন। তাহলে কি হবে? হি ইজ অন ডিউটি। তিনি দায়িত্বে আছেন। কিসের দায়িত্বে? কিসের দায়িত্বে? তিনি স্কুলের, এখানে স্কুলে বললে কি হবে? স্কুলের দায়িত্বে আছেন। আমরা বাংলা ভুল বলছি, কিন্তু তিনি স্কুলের দায়িত্বে আছেন তা নয়, তিনি স্কুলের দায়িত্বে আছেন, মানে স্কুলের দায়িত্ব তার উপর দেয়া আছে। তো
এবার আমরা বাংলাটাও ভুল বলি কিন্তু, স্কুলের, তার মানে যেই বললাম অফ মানে হলো অফ স্কুল, তাই না? তাহলে এখন এবার দেখো, আবার বললাম যদি এটুকু বলি, দেখো অত কিছু আমরা বলি না, এবার বলি দেখো আমি এখন গার্ডে আছি, আমি এখন দায়িত্বে রয়েছি, আমি এখন কি আছি, আমি ডিউটিতে আছি, মানে তা না কি বলছি, তাহলে কি হবে, হি ইজ বা আই অ্যাম যা খুশি হলো, হি ইজ অন ডিউটি। এই অন ডিউটি কথাটা মানে কি, দায়িত্ব চলাকালীন যে অবস্থায় থাকা তাকে বলা হয় অন ডিউটি, ঠিক আছে কি বললাম? এইভাবে যদি বাক্যগুলো করি, আশা করি মনে হয় কারো বুঝতে অসুবিধা হবে না। ওকে, বাই।